যারা হচ্ছে জুলাই ব্যাপারী, জুলাইকে হাটে ঘাটে মাঠে বিক্রি করে, কারা গত 1.5 বছরে বিক্রি হয়েছে নানাভাবে। আপনার যখন প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করত, আর এখন আপনি দেখবেন যখন প্রয়োজন হচ্ছে তখন জুলাইটাকে ব্যবহার করছেন, সংস্কারটাকে তখন ব্যবহার করছেন। আপনি যখন পার্লামেন্টে নমিনেশন দিবেন তখন জুলাইয়ের প্রস্তাবনা আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন বার্গেনিং করবেন তখন আপনি বারবার জুলাইকে সামনে নিয়ে আসছেন। বাংলাদেশে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের বিএনপির যে ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, তার যে সাংগঠনিক শক্তি, এটি অন্য কোনো রাজনৈতিক দলের হলে 1.5 বছর আগে নির্বাচন হয়ে যেত। বিএনপি সংস্কার চেয়েছে, 31 দফা নিয়ে এসেছে, তখন পর্যন্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি। আমরা এখন বারবার চেষ্টা করি বিএনপিকে সংস্কারের শত্রু এটি প্রমাণ করার জন্য। বাংলাদেশে বারবার চেষ্টা করি, এইখানে ওই কি বলে, এখানে যারা বামরা আছে এরা হলো আওয়ামী লীগের সাথে ছিল, তাদের কর্মীরা মারা গেছে। এইখানকার শুদ্ধ শক্তি কারা? শুদ্ধ শক্তি হচ্ছে আমরা। বিএনপি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমরা শুদ্ধ শক্তি। জামাত তার বট বাহিনী সেই ঠিক করে দিচ্ছে যে এইখানকার কাকে কাকে সার্টিফিকেট দেওয়া যায়। জুলাই সার্টিফিকেট, বট বাহিনী কারা? এই যে সোশ্যাল মিডিয়াতে নারী থেকে শুরু করে শিশুর থেকে শুরু করে ভিন্ন মতের হলে, প্রতিপক্ষের হলে অশ্রাব্য ভাষায় যাদেরকে গালাগালি করে, যারা বিভিন্ন পক্ষের দিকে কোনো দিকে একটু বেশি, কোনো দিকে কম, যাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে জামাতের আমির নিজেও, এই ভদ্রলোক একাধিকবার বলেছেন এই আচরণগুলো বন্ধ করার জন্য। আমি ওই অংশে যাচ্ছি না। আমি যেটা আপনাকে, আপনি এখন দেখবেন এই যে আলোচনাটা না, কালকে আপনি ইউটিউবে দেখবেন অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মতের অমিল হলেই গালাগালি। এবং এটার যে ইম্প্যাক্ট আছে, এই যে ভোটে তারও যে ইম্প্যাক্ট আছে, এটা এরা এখনো ধারণা করে না। বিএনপি কি করবে না করবে এটা বিএনপির ব্যাপার, তবে পাবলিকের ম্যান্ডেট বিএনপি পেয়েছে। গণভোটের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে গণভোট। আপনি সংবিধান অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে এই রকমের আধা কাঁচরা সংবিধান নিয়ে আপনি এই পর্যন্ত কেন এসেছেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সেই সময় সংবিধান বাতিল করেননি কেন? আপনি সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আর তার ভিতর থেকে যদি সংকট তৈরি হয় আপনি বাইরে এসে বলবেন কেউ কথা রাখেনি। তো আপনিও তো কথা রাখেননি, কথা কে কে রাখেনি? আমরা যদি একজন একজন দেখি, কেউ তো কথা রাখেনি। এই যে অনৈক্য, জুলাইয়ের যে অনৈক্যগুলো তৈরি করলেন কেন, কি কারণে? আপনি উদীচী অফিসে আগুন দিতে হয় কেন? উদীচীতে এই গণ অভ্যুত্থানের কারফিউ ভাঙ্গা প্রথম সাংস্কৃতিক সংগঠন, কেন প্রথম আলোতে আপনি আগুন দিবেন? কেন ডেইলি স্টারে আপনি আগুন দিয়েছেন? ডেইলি স্টার প্রথম আলো কি এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না? আপনার কর্মীরা গিয়ে আগুন দিয়েছে, এই কাজগুলো আপনারা করিয়েছেন। এখন এসে বলছেন বিএনপি কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। আরে প্রথম দিন থেকে বিশ্বাসঘাতকতা কে করলো এই গণ অভ্যুত্থানের সাথে? প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ট্যাগ করে করে আপনি তাকে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল। যেই আপনার পক্ষে নাই সে হলো ফ্যাসিবাদের দালাল। আপনি এই পক্ষের শক্তিকে বিভক্ত করেছেন। আপনি গণভোটে সরকার অংশ নিতে পারে না। নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশন? শেখ হাসিনার নির্বাচন কমিশন না। এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে কমিশন গঠিত হয়েছে সেই বলছে যে সরকার এই প্রচারণা চালাতে পারে না। আপনি কেন চালিয়েছেন? সরকার এটি চালাতে পারেন, এটি দণ্ডনীয় অপরাধ। এটি তো আওয়ামী লীগের ইলেকশন কমিশন তো বলেনি। এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে গঠিত যে ইলেকশন কমিশন, আপনার এক জেলায় টোটাল যে ভোটার, গণভোটে তার থেকে 1.5 গুণ বেশি ভোট পড়ে, হা ভোট। কোথা থেকে আসে? 1.5 বছর এখানে মবের মাধ্যমে বিচার করতে গিয়ে অনেক অপরাধীকে, তার অপরাধকে ছোট করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেটিকে প্রশমিত হয়েছে এবং এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছে তাদের উপরে। এটার জন্য তারা দায়ী। কারা? যারা 1.5 বছর ক্ষমতায় ছিলেন, তারা এই কাজটি করেছেন। দ্বিতীয়ত, আপনি তালা মেরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। আপনি অফিস তালা দিয়ে বিএনপিকেও নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। এটাকে আপনার মানতে হবে। কিন্তু এই বাস্তবতা মানতে গিয়ে আমি তাদের দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে সেটাকেও আমি অস্বীকার করব না, আমি তার জন্য বিচার করব। সেই বিচারের দাবিটা আমি করব। এই সময়কালে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। মবের যে শাসনটা ছিল সেখান থেকে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আওয়ামী লীগের যারা অফিস খুলছে, আমার যতটুকু ধারণা এটা দলীয় সিদ্ধান্ত না,
কতগুলো অতি উৎসাহী যারা থাকে, হটকারী যারা থাকে, তারা এই কাজগুলো করছে এবং করতে গিয়ে গতকাল না পরশুদিন নোয়াখালীতে আবার 5 জন গ্রেপ্তার। কিন্তু তারা এতদিন করেনি কেন? এতদিন করেনি, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে প্রশাসন আসলে এক ধরনের কাজ করে নেই, কিন্তু সেখানে বিকল্প যে প্রশাসন হয়েছিল, মবের যে শাসনটা ছিল, আপনি খেয়াল করে দেখবেন এই মব যারা তৈরি করত তাদের অনেককেই আমরা এখন দেখছি একটু নরম সুরে কথা বলছেন। ওই যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে যে ধরনের রিয়াকশনটা হতো সেই রিয়াকশনটা নাই। সম্ভবত এটা একটা কারণ এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো পজিশন থেকে বলা হয়নি যে অফিস খোলো, কর্মসূচি চালু করো। অতি উৎসাহী হটকারী জায়গা থেকে সম্ভবত এটি করা হচ্ছে। তবে আমি আমার কথা শেষ করব ওই জায়গাটায়, আপনি আওয়ামী লীগ বা বিএনপির অফিসে তালা মেরে তাদের সমাবেশ করতে না দিয়ে ইত্যাদি ইত্যাদি করে এদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন না। এটি বাস্তবতা এবং সেটি আপনি আবার অ্যাটাস্টেড করেছেন, সত্যায়িত করেছেন ভোটের সময় তাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে গিয়ে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, যারা টাকা পাচারকারী, তাদেরকে কোনোভাবেই অফিস খুলুক আর জানালার ফাঁক দিয়ে প্রবেশ করুক, তাদেরকে ক্ষমা করা যাবে না। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আমরা চাই। সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে জাতির সংকটে কাজ করবে, এটি আমরা চাই। আমরা সংসদের সদস্যদের যে শপথ অনুষ্ঠান, সেখানে আমরা দেখলাম, তার আগেও দেখলাম, মজার ব্যাপার দেখেন আপনি, রাজনীতিবিদরা আমাদেরকে কতটা হালকা মনে করে অথবা আমাদেরকে কতটা বোকা মনে করে এবং আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর 11 দলীয় জোটের প্রধান তারা গেলেন তারেক রহমানের সাথে। আমি দর্শকদেরকে মনে করিয়ে দিই, তারেক রহমানের সাথে গিয়ে প্রস্তাব দিলেন আমরা একটা জাতীয় সরকার করব। আবার নির্বাচনের পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো জাতীয় সরকার হলে কি করবেন, না করব না। কারণ কি, ততক্ষণে তাদের আসন তারা যেভাবে ভেবেছিলেন সেটি হয়নি, সংখ্যাগরিষ্ঠতা সেটি পায়নি। অর্থাৎ মাত্র সপ্তাহখানেকের মধ্যে আপনি আপনার রাজনৈতিক টার্গেট, রাজনৈতিক কৌশল আপনি পাল্টে ফেলছেন। সুতরাং সকালে শপথে যাওয়া, বিকালে শপথে না যাওয়া, এটি অস্বাভাবিক কিছু না, আমাদের এখানে হয়েছে। কিন্তু এখানে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে এটি শঙ্কার বিষয়, সুজনের পক্ষ থেকে বলা হচ্ছে। শঙ্কার জায়গাটা কোন জায়গায়? শঙ্কার জায়গাটা হলো যে আমরা যে ইউনিটির কথা বলেছিলাম, সেই ইউনিটি থাকবে না। এটা থাকবে না কেন? আমাদের টোটাল সবকিছুই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। আমরা এখানে যত নীতির কথা বলি, আমরা যত আদর্শের কথা বলি, পাবলিক ইন্টারেস্টের কথা বলি, পাবলিক স্বার্থের কথা বলি, এটা হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে ক্ষমতা। আপনি আজ থেকে 15 দিন আগে আমি আপনার সাথে বসে প্রস্তাব দিলাম যে আমরা একটা জাতীয় সরকার করব। যখন আমি পরাজিত হলাম, অন্য আমাকে এসে জিজ্ঞেস করছে যে যারা বিজয়ী হয়েছে তাদের সাথে কি জাতীয় সরকার করবেন? আমি বলছি না, করব না। নির্বাচনে যে আসনগুলোতে আমি বিজয়ী হচ্ছি সেই আসনগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু নির্বাচনে যে আসনে আমি বিজয়ী হচ্ছি না, আমি প্রশ্ন তুলছি সেগুলো নিয়ে। সরকার প্রধান যখন বলে যাচ্ছেন যে এই নির্বাচনে কারা কারা বিজয়ী হবে, আমি ওটা নিয়ে প্রশ্ন তুলছি না। আমি জিজ্ঞেস করছি ইলেকশন কমিশন তুমি যথাযথ দায়িত্ব পালন করো না। আমি অভিযোগ করছি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অভিযোগ বিএনপির দিকে। আরে নির্বাচন তো বিএনপি করে নাই, নির্বাচন তো সরকার করেছে, নির্বাচন তো ইলেকশন কমিশন করেছে। তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, আপনার অভিযোগ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির অভিযোগ জামাতের বিরুদ্ধে। তাহলে আপনি এটি ধরে নিচ্ছেন যে এই ইলেকশনে আসলে ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট ফাংশনাল ছিল না। তা না হলে রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীরা একজন আরেকজনকে হারিয়ে দিতে পারে নাকি? আপনি সেই কথাটা কেন বলছেন না?